হ্যালো এভরিওয়ান, আমি ফয়সাল করিম মাসুদ। জি, আমি ফয়সাল করিম মাসুদ। হ্যালো, আমি আবার আসলাম আপনাদেরকে আমার কিছু কথা শেয়ার করার ছিল। হ্যালো এভরিওয়ান, আমি ফয়সাল করিম মাসুদ। আপনারা যে হাদি হত্যাকাণ্ডের সাথে আমার জড়িত থাকার কথা জানেন। আসলে প্রকৃতপক্ষে আমি হাদি হত্যার এই ঘটনার সাথে কোনোভাবেই জড়িত না। এটা একটা মিথ্যা বানোয়াট, একটা চক্রান্ত, যার কারণে আমি দেশ ছেড়ে চলে আসতে বাধ্য হয়েছি। আমি দেশ ছেড়ে চলে এসেছি এখন দুবাইতে আছি। আমার দুবাইয়ের 5 বছরের মাল্টিপল ভিসা ছিল, যেভাবে হোক অনেক কষ্ট করে দুবাই চলে এসেছি। আর আপনারা এই হাদি হত্যাকাণ্ডের জন্য মিথ্যাভাবে আমার ফ্যামিলির সবাইকে জড়াইছেন। তাদের কোনো দোষ নেই, তাদেরকে আপনারা সবাই মিথ্যা হয়রানি করছেন, যেভাবে পারছেন সেভাবে অত্যাচার করছেন। আসলে এটা বলে বোঝানোর মতো না। আপনারা অনেক অত্যাচার করছেন, মিথ্যাভাবে তাদেরকে ফাঁসিয়েছেন, আমাকে ফাঁসিয়েছেন। হ্যাঁ, হাদির সাথে আমার সম্পর্ক ছিল। আমি গিয়েছিলাম তার অফিসে যাওয়ার পিছনে কারণটা হচ্ছে, আমি যেহেতু ব্যবসা করি, আমার একটা আইটি ফার্ম আছে, তো দীর্ঘ 10 বছর ধরে আমি বিজনেস করছি। এই আইটি ফার্মে অনেক কাজই হয়, সব সরকারি কাজ হয়। তো এখানে একটা কাজ ছিল অর্থ মন্ত্রণালয়, একটা কাজ ছিল আপনার খাদ্য মন্ত্রণালয়। তো এই দুটা কাজ নিয়ে আমি কথা বলতে গিয়েছিলাম। সে আমাকে পাইয়ে দিবে আশ্বস্ত করেছিল। আমি তাকে 5 লাখ টাকাও দিয়েছি, অগ্রিম চেয়েছিল, এবং তার এই যে আপনার যে প্রোগ্রামগুলো, এগুলোর ডোনার হিসেবে আমাকে থাকতে বলেছিল। আমি থেকেছি এবং তার প্রোগ্রামগুলোর জন্য যত টাকা লাগতো আমি দিয়েছি। এবং লাস্ট যেদিন শুক্রবার, ওই দিনও তাকে আমি 10,000 টাকা দিয়েছি তার ওই প্রোগ্রামের জন্য। এখন কথা হচ্ছে, আমাকে মিথ্যাভাবে ফাঁসানো হয়েছে। এগুলা যেহেতু হাদির সাথে জামাতের একটা কানেকশন আগে থেকেই ছিল, ও জামাতের প্রোডাক্ট, তো সেই জন্য জামাতিরা কোনোভাবে এই ঘটনা ঘটেছে। ওই বাইকের মধ্যে আমি ছিলাম না, এবং ওই বাইকের চালকও আমার কোনো ছোট ভাই ছিল না। আমাদের দুজনকে মিথ্যাভাবে ফাঁসিয়েছে। এখন কি বলবো, এই জন্য আমার পরিবার ভুক্তভোগী। আমার পরিবারকে আপনারা মিথ্যাভাবে এত জঘন্যভাবে যে অত্যাচারগুলো করছেন, এটা আসলে কাম্য না। আমি এটার প্রতিবাদ জানাই, তীব্র প্রতিবাদ জানাই। এটার একদিন সুষ্ঠু বিচার হবে। এই ঘটনার সাথে আমার পরিবার, আমি কোনোভাবেই জড়িত না। আর আপনারা যেই ব্যাংকের টাকার কথা বলছেন, এগুলো আমার কামানো টাকা, আমার সরকারি বিলের টাকা। আমি এবছরও 9 লাখ টাকা ট্যাক্স পে করেছি। প্রতি বছরই আমি গভর্নমেন্টকে ট্যাক্স দেই। এগুলো প্রত্যেকটা হিসাব আছে। জি, আমি ফয়সাল করিম মাসুদ। বিগত 12 ডিসেম্বর ওসমান হাদির নামে যে ব্যক্তির হত্যা মামলার আসামি আমাকে করা হয়েছে, আসলে আমি এই মামলার সাথে, এই ওসমান হাদির যে হত্যা, এই হত্যার সাথে আমি কোনোভাবে প্রত্যক্ষ বা পরোক্ষভাবে জড়িত না। এটা পুরোটাই একটা মিথ্যা বানোয়াট একটা নিউজ, বা যেটাই বলেন আসামি আমাকে করা হয়েছে।
করার পিছনে বেশ কিছু কারণ আছে, কারণ আমি তার প্রচলনে ছিলাম। আমি তার অফিস বলেন, আড্ডাখানা বলেন, যেটাই বলেন, আমি সেখানে ছিলাম। সেখানে থাকার পিছনে মূল কারণটা হলো, আপনারা জানেন যে আমি অ্যাপেল সফট আইটি নামে একটা প্রতিষ্ঠানের মালিক। বিগত 10-12 বছর ধরে এই প্রতিষ্ঠান আমি চালাচ্ছি। এই প্রতিষ্ঠান থেকে আমি প্রায় 20-30 কোটি টাকার কাজ করেছি, উইদাউট তদবির, সুপারিশ ছাড়াই। কারণ আমি ব্যাটল অফ 71-এর প্রতিষ্ঠাতা। ব্যাটল অফ 71-এর মতো একটি গেম বানিয়ে আমি বাংলাদেশে জাতীয় পুরস্কারও পেয়েছি। আমি সফটওয়্যার ইঞ্জিনিয়ার, আমি এমবিএও করেছি। এখন কথা হচ্ছে সেটা না, কথা হচ্ছে যে আমি সেখানে কেন গেলাম। সরকার পতনের পর আমার ব্যবসা প্রতিষ্ঠানে অনেক লস হয়, যেখানে আমি ঋণগ্রস্ত হয়ে যাই। তো আমি কিছু কাজ, নতুন কাজ, আইটির কাজ জমা দিয়েছি। তো আমি তাদেরকে জমা দেওয়ার পর আমি দেখলাম যে তদবির সুপারিশ এখন দরকার হবে, কারণ যেহেতু আমার ব্যক্তিগত প্রোফাইলে এখন কোনো কাজ হচ্ছে না। তো আমি ওসমান হাদির ওখানে যাই, তার সাথে কথা বলি। বলার পর সে আমাকে আশ্বস্ত করে বলে যে সে আমাকে কাজ পাইয়ে দিবে। এই বাবদ সে 5 লাখ টাকাও চায়। আমি 5 লাখ টাকা দিই তাকে, নগদ চেয়েছিলাম, নগদই দিয়ে দিয়েছি। দেওয়ার পর সে আমাকে বললো, ভাই আপনি অ্যাজ এ ডোনার হিসাবে আপনি আমার যেই প্রোগ্রামগুলো হয় নির্বাচনী প্রচারণা, একটা অফিস দিয়েন, বা প্রচারণে মাঝে মধ্যে একটু ছেলে পেলেরে হাদিয়ে দিয়েন। তো সে হাদিয়েই বলে আসলে বেসিক্যালি। তো আমি এরপরে শুক্রবার আমাকে আসতে বলে, আমি প্রথম শুক্রবার তার সাথে যাই, প্রচারণা করি। সেই সুবাদে আমি আমার 2টা ছোট ভাই নিয়ে গিয়েছিলাম, যারা এলাকার লোকাল। তো এখন তাদেরকে হয়তো আসামি করা হচ্ছে, আমি জানি না, তারা কিছুই জানে না, যেমন আমি জানি না, তারাও জানে না। তো তারপর তাকে আমি 5,000 টাকা দিই। তার সাথে যে ছেলেটা আছে জাবের, তাকে জিজ্ঞাসা করলে জানতে পারবেন, সবার সামনে আমি দিয়েছি, এবং হাদিয়া হিসেবে সে খুব হাসি মুখে এটা গ্রহণ করেছিল। তারপর ওই দিনের খাওয়া দাওয়া শেষ, প্রোগ্রাম শেষ, আমরা চলে আসি। এরপর আমি আমার ব্যক্তিগত কাজে, নানা কাজে ব্যস্ত ছিলাম। হাদি একদিন ফোন দিয়ে আমাকে বলে, ভাই 16 ডিসেম্বর আসছে, আপনার সাথে কিছু কথা আছে, আপনি আসেন। তার হোয়াটসঅ্যাপ মেসেজটা চেক করে দেখলে জানতে পারবেন। আমি কিন্তু তার নেক্সট শুক্রবার দিন, মানে আমি বৃহস্পতিবার দিন, আমি কিন্তু যাইনি। সে আমাকে ফোন দিয়ে নিয়েছিল যে আপনি আসেন, এসে আপনি দেখেন যে আপনার সাথে কিছু কথা আছে, আপনার কাজটার বিষয়ে কিছু কথা আছে, আর আমাদের 16 ডিসেম্বর প্রোগ্রামে আপনি একটু হেল্প লাগবে। তো আমি যাই, সাথে আমার বেসিক্যালি আমি বাইক চালাতে পারি না, সেজন্য আমার যে বাইক, সেই বাইকের একজন চালক ছিল, ওটা আমার খুব ক্লোজ ছোট ভাই, আমার খুব স্নেহের, আলমগীর, এবং তাকে নিয়ে যাই সাথে করে। যাওয়ার পরে তার সাথে আমি, পতাকা হবে 35 ইঞ্চি, 40 ইঞ্চি, 18 ইঞ্চি, এগুলো জাবেরকে জিজ্ঞাসা করলে পাবেন, তার সাথে লোক, তাদের সবাই যারা ছিল ওই সিসি ক্যামেরা যাদেরকে যাচ্ছেন সবাইকে জিজ্ঞাসা করতে পারেন। এবং তাকে 250 গেঞ্জি বানিয়ে দিতে হবে, এই জন্য কত টাকা লাগবে ডিটেল। এবং ঘটনার দিন আমাকে সে রিকোয়েস্ট করে, আজকে যারাই যে আপনারা দেখছেন হাজার হাজার লোক, শত শত লোক, হাদির তো এত লোক ছিল না, কারণ সে আমাকে নিজেই রিকোয়েস্ট করেছিল যে ভাইয়া আপনি আমাকে 5-10টা পোলাপাইন দিয়েন, আর 16 ডিসেম্বরে 50টা ছেলে পেলে দিয়েন, যেন আমার পতাকাটা ধরতে পারে, আমার প্রোগ্রামটা সাকসেস করে দিতে পারে। তো দেখেন, তো ওই জায়গায় আমি তাকে আশ্বস্ত করি, ঠিক আছে আমি চেষ্টা করব। তো পরের দিন আমি যাই। পরের দিন আর মাঝখানে একটা কথা বলি, আমার এর পরের দিনই দুবাই যাওয়ার কথা ছিল, যেহেতু আমার দুবাইয়ের মাল্টিপল গোল্ডেন ভিসা আছে। আমি এর আগেও দুবাই গিয়েছিলাম। তো আমার একটা কাজে দুবাইয়ের কিছু প্রোডাক্ট কেনার কথা ছিল। তো আমার টিকিটটা আমি ওই দিন ক্যান্সেল করাই, যেহেতু সে রিকোয়েস্ট করেছে, পিছায় দিই। তো সেই বাবদে যেহেতু 10টা বাজে প্রোগ্রাম, তো আমি ভোরবেলায় বের হই। আলমগীর আমার বাসায় ছিল, আর আমার ওয়াইফ, বাচ্চা যেহেতু নরসিংদীতে থাকে, 5 আগস্টের পর তারা ওখানে সেটেল করে দিয়েছিলাম। তো থাকার পর সুবাদে আমি আমার বোনের বাসায় উঠেছিলাম। আমি কিন্তু অন্য কোথাও যাইনি, বোনের বাসায় উঠেছিলাম ওই দিন রাতে। তো ওই বাইক নিয়ে যাই, যেহেতু বাইকটা আমার, আমি কিনেছি। তো নাম রেজিস্ট্রেশন হয়নি। তো আলমগীর বাইকটা চালায়, আমাকে নিয়ে যায়। তো ভোরবেলা আমরা একটা উবার ডেকে আমরা একটা রিসোর্টে যাই। এটাও সত্য, ওই রিসোর্টে যে মেয়েটা ছিল, ওই মেয়েটা বেসিক্যালি আলমগীরের গার্লফ্রেন্ড। কারণ আলমগীর, আমি দুবাই চলে যাওয়ার পর, সে যেহেতু
এলাকায় থাকতে পারছিল না, তার একটু বাইরে থাকতে হবে। তো ওই মেয়েটা তার কাছে একটা হেল্প চায় বাসা ভাড়ার জন্য। তো আলমগীর তার গার্লফ্রেন্ডকে হেল্প করার জন্য বলে, ঠিক আছে তুমি আজকে দেখা করো, আজকে আমাদের অনেক কাজ, তোমার সাথে আমি পরে দেখা করতে পারবো না। তো আলমগীরের সাথে আমি যাই, যাওয়ার পর 8টা-9টার দিকে আমি আবার চলে আসি, কারণ আমার এই টিকিটটা ক্যান্সেল করতে হবে। আবার হাদির প্রোগ্রামে যেতে হবে, ছেলে পেলেও নিয়ে যেতে হবে। তো আমি প্রিপারেশন নিয়ে সকালবেলা চলে আসি। আসার পর এখানে যে মেয়েটার গার্লফ্রেন্ড বানানো, মিথ্যা বানোয়াট একটা প্রচারণা, মানে এর চেয়ে লেম জঘন্য কোনো কিছু হইতে পারে না এই দেশে। মানে আমাকে আসামি করেছেন, ভালো কথা করেন, কিন্তু এইরকম মিথ্যা মানুষের কলঙ্ক দেওয়ার কোনো মানে নেই। সতরা জানেন ওই মেয়েটা গরিব একটা মেয়ে, মেয়েটাকে ফাঁসাচ্ছেন, মেয়েটাকে দিয়ে যা মন চায় তাই বলান। এখন কথা হলো যে আমি প্রোগ্রাম করেছি, হাদিকে যে ওইদিন কথা বলেছি, এবং ওই দিন আমি তাকে আবার 10,000 টাকা দিয়েছি, পোলাপানকে খাওয়াই দিয়েন। আমি আমার বাইক নিয়ে যাই, কে বা কারা এই হত্যাকাণ্ড ঘটেছে আমি জানি না। আমি 10 মিনিট আগে তার কাছ থেকে বিদায় নিয়ে চলে আসি। আসার পর আমি বাসায় আসি, যেহেতু আমি যাব দুবাই, আমি টিকিট ক্যান্সেল করেছি। আপনারা দুবাইয়ের টিকিটগুলো দেখতে পারেন। আমি একটু দেখাই একটা জিনিস আপনাদেরকে। এই যে দেখেন আমার দুবাইয়ের মাল্টিপল ভিসা। 1 মিনিট। এই যে দেখেন আমার দুবাইয়ের মাল্টিপল ভিসা। হ্যাঁ, ওকে, আমি এখান থেকে ক্যামেরা যেহেতু দেখা যায় না, আমি এখান থেকে দেখাই। এই যে দুবাইয়ের মাল্টিপল ভিসা আমার স্পষ্ট আছে, দেখেন, ঠিক আছে। দেখেন আরো ভালোভাবে যদি দেখাইতে চাই তাহলে দেখতে পারবেন কিনা আমি জানি না, একটু ভালোভাবে দেখেন। যাই হোক, এটা আমার দুবাইয়ের ভিসা। তো এরপর আমি এই যে আমার দুবাইয়ের ভিসা, আমার ওই দিন টিকিট ক্যান্সেল করি এবং আমি যাবো আমার কাছে বিদায় নিবই স্বাভাবিক। আমার ভাগিনা একটা আছে 5 বছর বয়স, সে আমার মোবাইলটা ফেলে দেয়। মোবাইলটা ফেলে দেওয়ার কারণে যেটা হয়েছে যে আমার এই মোবাইলটা নেওয়ার জন্য আমার 2 ভাগিনা খুব দৌড়ঝাঁপ করে মোবাইলটা নিয়ে আসে। আমার কাঁধে ব্যাগ ছিল, এখন ব্যাগকে অস্ত্র ব্যাগ বানিয়ে দিচ্ছে, কিচ্ছু করার নেই আমার, যা বলবে তাই সত্য। আর আমার বাইকের নাম্বার প্লেট চেঞ্জ করে নাম্বার ম্যানহোল থেকে উদ্ধার করা, আমার বাবা 2বার ব্রেন স্ট্রোক করছে, তাকে দিয়ে উদ্ধার করানো, এটা কোন নাটক আমি জানি না। তো তারপর এই তো বাইক উদ্ধার দেখলাম, এগুলা দেখলাম, এরপর আমি বিদায় নিয়ে চলে আসি। হ্যালো, আমি আবার আসলাম। আপনাদেরকে আমার কিছু কথা শেয়ার করার ছিল। আমি ফেসবুকে ভিডিও দেওয়ার পর দেখলাম যে অনেকেই অনেক প্রশ্ন করছেন, নানা ধরনের মন্তব্য করছেন, আমার কথা হয়তো বিশ্বাস করছেন না। অনেকের একটা প্রশ্ন ছিল যে আসলে আমি দেশে আছি বা আসলে দুবাই যাইনি। আমি একটু খুলেই বলি, কারণ এই 15-20 দিন পরে যেহেতু আমি বলছি, আমি দুবাইয়ের শারজাতে আছি। এখন আমি দুবাই আসলাম কিভাবে সেটাও বলি। আমার একটা ক্লোজ ছোট ভাই আছে, খুব কাছের, তার নাম হচ্ছে কাউসার মোল্লা, তার বাবার নাম হচ্ছে ইয়াসিন মোল্লা। তো এই কাউসার মোল্লা আমার খুবই ভালো একটা ছোট ভাই, সে আমাকে সবসময় হেল্প করে। তার ওখানে আমি ছিলাম এক রাত ছিলাম, কারণ ওখানে থাকার পিছনে কারণ হচ্ছে মানে তার সাথে আবার আমাদের যে র্যাব 2 সেখানে খুবই ভালো সম্পর্ক। তার ওখানের একটা এএসআই আছে তুষার নাম, তার সাথে খুব ভালো সম্পর্ক থাকার কারণে সে কিন্তু প্রথম আমাকে ফোন দিয়ে জানায় যে ভাই এই ঝামেলা হয়েছে, আপনি জানতে পারছি, আপনি আমার বাসায় আসেন, এরপরে আমি আপনাকে দেশের বাইরে পাঠানোর ব্যবস্থা করব। তো আমি পরে বুঝতে পারিনি, পরে ফেসবুকে দেখলাম, দেখার পরে সে আমাকে লিঙ্ক দিল, দেখার পরে আমি তার ওখানে চলে যাই এবং এক রাত তার ওখানে ছিলাম। তার বাবা ইয়াসিন মোল্লা মোটামুটি পাওয়ারফুল লোক আর টাকা পয়সা আছে অনেক। তো এই কাউসার যেহেতু র্যাবের সোর্স হিসেবে কাজ করে, তো সে আমাকে হেল্প করছে, অনেক হেল্প করছে, আমি ওখান থেকে চলে আসতে পারছি। আর এই কাউসারই কিন্তু আমাকে হাদির সাথে পরিচয় করে দিছিল। আমার কাজের জন্য কাউসার মোল্লা আমাকে হাদির সাথে পরিচয় করায় দেয়। আমি তার নামটা কেন বললাম, কারণ আমার তাকে সন্দেহ হয়েছে।
সে আমাকে দেশ থেকে করছে, সেভ করছে, সবকিছু করছে। যেহেতু কাজটা আমি করি নাই, সে জানতো যে আমি কখন হাদির কাছে যাই, কি করি না করি, সবই জানতো। কারণ আমার কাজের জন্য আমি যাচ্ছিলাম, এটা সে জানতো। যেহেতু সে আমাকে পরিচয় করেছে, তাকে আমি, সে নিজেকে এখন ওই নাহিদ সার্জিস, তারপর আপনার হাদি, এদের খুব ক্লোজ আমাকে বলছিল। সেই বিদায় আমি তাকে বারবার বলছিলাম যে আমাকে তাহলে একটু পরিচয় করায় দেন আমার কাজটার জন্য, আমার কাজটা তো এখন দরকার, কারণ আমার প্রতিষ্ঠানে কোনো কাজ নেই। তো সে আমাকে পরিচয় করা দেয়। কিন্তু যখন সে, আমি জানি না, ওখান থেকে চলে আসার পর, বিদায় নিয়ে চলে আসার পর হাদি গুলি খাইছে এবং সে আমাকে আশ্রয় দিছে এবং সে আমাকে সেফ এক্সিট করে দিছে। আর সে র্যাবের সোর্স হিসেবে কাজ করছে। যখন এগুলো আমি মিলাইলাম, তখন আমার কাছে মনে হলো যে সে অনেক কিছু জানে। তাই আমি তার কথাই বললাম যে আপনারা একটু, আমি বাংলাদেশের পুলিশ প্রশাসনকে বলবো যে আপনারা একটু কাউসার মোল্লা আর তার বাবা ইয়াসিন মোল্লা, এই দুজনকে একটু জিজ্ঞাসাবাদ করবেন যে আসলে মূল ঘটনা কোথায়, আমাকে কেন, আমার মনে হচ্ছে তারা আমাকে ফাঁসাইছে। তো এটা গেল। তাদের সাথে জড়িত র্যাবের সোর্স হিসেবে সে কাজ করে, তাদের সাথে জড়িত র্যাব 2 এর তুষার নামে একজন এসআই আছে, আপনার তাকেও জিজ্ঞাসাবাদ করবেন। এখন আমি আরেকটা কথায় আসি। আপনারা বলছেন যে আমি কেন দেশ ছেড়ে চলে গেলাম। আরে ভাই, আমি তো মানুষ, আমি ব্যবসা করে খাওয়ার ছেলে। দিন শেষে দেখা যাবে যে আমি দেশে থাকবো, আপনারা আমাকে মব করবেন। তো যেহেতু মবের যুগ চলতেছে এখন, 5ই আগস্টের পর থেকে আপনারা মবের একটা যুগ নিয়ে আসছেন, তো আমি কিভাবে মানে দেশ না ছেড়ে আসি? আর আমাকে তো কালচারই বলছে যে আপনি দেশ ছেড়ে চলে যান, আপনি দেশে থাকলে অনেক ঝামেলা হবে। তো আমি দেশ ছেড়ে চলে আসছি। পরবর্তী জানতে পারছি এই কাউসার র্যাবের সবার সাথে ঘুরে ঘুরে মানে মোটামুটি র্যাবকে ব্যস্ত রাখছে এবং আমার ফ্যামিলিকে সেই মোটামুটি ইনফরমেশন গুলো দিচ্ছে। তো আমি বারবার বলছি যে আপনারা কাউসারকে ধরেন। আমি শিওর এ আমাকে ফাঁসানোর পিছনে ওর অনেক বড় হাত আছে এবং সে জানে যে কাজ কাদের। যেহেতু তার ব্যাকগ্রাউন্ড, আমার ছোট ভাই, ভালো সম্পর্ক ছিল, তার ব্যাকগ্রাউন্ড কিন্তু ভালো ছিল না। একটা ভিডিও আমি শেয়ার করব, সে কিছুক্ষণ পরে তার হাতে আর্মস ছিল, এই ভিডিওটা আমি শেয়ার করব। এটা আমাকে একজন পাঠাইছে। ওকে, আচ্ছা, এখন আরেকটা প্রশ্ন আপনাদের উত্তর দিই। আমি প্রশ্নগুলো নোট করছি, একটু একটা মিনিট। আচ্ছা, আমার ব্যাংকের যে ট্রানজেকশন, হ্যাঁ, আমার ব্যাংকের যে ট্রানজেকশন, আমি বলি, আমি সরকারি কাজ যেহেতু করি, আমার ব্যাংকের ট্রানজেকশন প্রতি বছর যে টার্নওভার, এই প্রতিটা টার্নওভারের ভ্যাট ট্যাক্স দেওয়া, আমি প্রুফ দেখাই আপনাদেরকে। প্রতিটারই ভ্যাট ট্যাক্স দেওয়া। এন্ড আমি ব্যবসা করি 2010 সাল থেকে। তো আমি ট্যাক্স দেওয়া শুরু করেছি মেবি 14 সাল থেকে। হ্যাঁ, তো ওসব কাগজগুলো নাই, 1-2 বছরের খুঁজে পাইছি। এই যে দেখেন, 2022 সালে আমার 21 লাখ টাকা ট্যাক্স দেওয়া ছিল এবং 2023 সালে আমার 66 লাখ টাকা, এবং এই বছর কিন্তু আমি 9 লাখ টাকা, ব্যবসা এত ভালো ছিল না, 9 লাখ টাকা আমি ট্যাক্স দিয়েছি। ঠিক আছে, আপনাদের আরো কিছু প্রশ্নের উত্তর দেব আমি। যে আপনারা বলছেন যে আসলে হাদি টাকা নেয় না, হাদি অনেক ভালো মানুষ। আমার যে 65 লাখ টাকা আপনারা বলছেন বাজেয়াপ্ত করবেন, এই 65 লাখ টাকা আমার 2টা আইটি কোম্পানি থেকে আমাকে দেওয়া হয়েছে এবং এটা পে অর্ডারের মাধ্যমে দেওয়া হয়েছে। আপনারা এগুলা আপনাদের যেই সিআইডি আছে তাদেরকে বলেন খুঁজে বের করতে। এটা আমার কামাই করা টাকা, তাদের সাথে ব্যবসায়িক ডিল ছিল বিদায় এই টাকা তা আমাকে দিছে। আর এখন ওই টাকাটা আমি এফডিআর করে দিছিলাম আমার বাবুর জন্য, আমার ওয়াইফের নামে। ওই টাকাটা আপনারা বাজেয়াপ্ত করতে যাচ্ছেন, করেন, সমস্যা নাই। হাদিকে আমি 5 লাখ টাকা দিয়েছি, তার প্রমাণ হচ্ছে হাদি যখন আমার কাছে টাকা চায়, ঠিক এই টাকার উপরে আমি 5 লাখ টাকা লোন নিয়েছি ব্যাংক থেকে। আমার কাছে যদি ভাই 127 কোটি 218 কোটি টাকা থাকতো, তাহলে আমি লোন নিতে যেতাম? আমাকে খুব মিথ্যা ভাবে ফাঁসানো হয়েছে। আমি বলছি জড়িত না, বাবা মা জড়িত না। ওখানে আপনি এনআরবিসিতে খবর নিবেন আপনারা যে আমি 5 লাখ টাকা লোন নিয়েছি এবং লোন নিয়ে এই টাকা আমি হাদিকে দিয়েছি। কারণ সে আমাকে বলছিল যে
ইসের ছাড়া মানে অ্যাডভান্স ছাড়া সে কাজ করতে পারবে না। আরেকটা কথা, আপনারা বলতেছেন যে জাবের জাবের এত ভালো মানুষ, খুব ভালো মানুষ, মহৎ মানুষ, তারা টাকা নেয় না। জাবেরকে জিজ্ঞাসা করবেন, জাবেরকে ধরে এনে জিজ্ঞাসা করবেন যে এই গেঞ্জি বানায় দেওয়ার জন্য, 250 গেঞ্জি বানানোর জন্য কাকে বারবার ফোন দিছে, কার কাছে বারবার টাকা চাইছে। আমি ফয়সাল, আমার কাছে বারবার টাকা চাইছে ওরা। আর তাদেরকে জাবেরকে আমি প্রথম 10,000 না 5,000 টাকা দিচ্ছি, সে বলছে ভাই হাদিয়া দিছে যে নেন ফয়সাল ভাই। এত সৎ লোক আপনারা। আমাকে যে মিথ্যায় ফাঁসাচ্ছেন, আমি গেছি ভাই কাজের জন্য, বানায় দিচ্ছেন খুনি। আর আপনারা বলতেছেন যে তোমার বাবা মা বলছে, তোমার মা বলছে, তোমার বোন বলছে, তোমার বউ বলছে, তোমার উমুক এক মাইয়ারা বানায় দিলেন আমার বান্ধবী, যে উমুকে বলছে, যে সবাই বলছে যে তুমি এগুলোর সাথে জড়িত। হ্যাঁ, আমি পাগল তো, যে আমি মানুষ মার্ডার করে আমি আমার বাসায় যাব, আমি মানুষ মার্ডার করে আমি আমার বাসায় যাব যেন আমার 14 গোষ্ঠী ধরতে পারে। মানে আমি এত বড় বোকা, এত বড় পাগল? হ্যাঁ, মানে এটা তো মানুষের কমন সেন্স। আমি কেন বাসায় যাব? আমি একটা মানুষের মার্ডার করছি, আমি তো সোজা এক্সিট নিব, আমি কেন বাসায় যাব? তারপরে যে আপনারা বলতেছেন যে আমার আমার মা বলছে, বাবা বলছে। আরে ভাই, আমি জেলখানায় খবর নিছি তাদের ওখানে যাওয়ার পর। আমি আমার আত্মীয় স্বজন থেকে জেলখানায় খবর নিছি যে আসলে কি হয়েছে। আমার ওয়াইফ বলছে, আমার বাবা মা সেম একই কথা বলছে, যে তাদেরকে বলা হয়েছে বারবার যে রিমান্ডে যদি 164 না দেন তাহলে আমরা আবার আপনাদেরকে রিমান্ডে আনবো এবং তখন কিন্তু আমরা টর্চার করবো। তাহলে কি করবে যারা জীবনে কোনোদিন প্রথম জেলখানায় গেছে? কি মানে এগুলো কি আপনারা কি পাইছেন যে আমি ওরা মার্ডার করছি? প্রমাণ কোথায় আপনাদের কাছে যে আমি ওকে মার্ডার করছি? আপনারা কাউসারকে ধরেন, সে আমাকে কেন সেফ এক্সিটের ব্যবস্থা করে দিচ্ছে? সে কেন বারবার আমাকে হেল্প করছে? কেন আমার সাথে হাতে সাথে পরিচয় করে দিচ্ছে? হি নোজ এভরিথিং। তারপরে যে ব্যাক ট্যাক্স টাকা, একটা প্রমাণ দেখেন তো কোথা থেকে টাকা ঢুকছে? আর ভাই আমার কামানো 65 লাখ টাকা আপনারা বাজেয়াপ্ত করে দিচ্ছেন। কেউ আমাকে টাকা দিছে? আমি ব্যবসা করে খাওয়াচ্ছিল। আপনারা বারবার আমি বলতেছি আপনাদেরকে যে এখানের সাথে আমি জড়িত না, জড়িত না। একটা পর একটা মিথ্যা ব্লেম দিচ্ছেন, যে কমেন্টের পর কমেন্ট গালাগালি করতেছেন, যা মন চাই করতেছেন। আর ভাই আপনাদের বাপ মারে ধরলো তো আপনার বাপ মা কি বলবে? হ্যাঁ, যে আপনাকে জিজ্ঞাসা করেন যে গেঞ্জি কার কাছ থেকে বাঁধিয়েছে, পতাকা কার কাছ থেকে বাঁধিয়ে চাইছে, জিজ্ঞাসা করেন। এই খুনির বিচার হবে। আমাকে ফাঁসানোর চেষ্টা করছেন, করেন, কি করবেন? শাস্তি দিবেন, দেন। আমার বাপ মাকে তারা তো কিছু করে নাই। হ্যাঁ, পুলিশ সব জানে। কোয়া থেকে পিস্তল উদ্ধার করছেন, আমার শ্যালককে ফাঁসায় নিয়ে কোথা থেকে পিস্তল উদ্ধার করে নিয়ে আসছেন? হ্যাঁ, যা মন চায় পুকুর থেকে পিস্তল উদ্ধার করে নিয়ে আসছে। মানে এগুলা কি ফাইজলামি? হ্যাঁ, আমার বোনের বাসায় পিস্তল পাইছেন, গুলি পাইছেন। এই গুলি পিস্তল আপনারা বলতেছেন বারবার যে তার বাসায় চিপ। আরে ভাই, ওই জায়গার মধ্যে মোবাইল ফালাই দিছিল, ওই জায়গায় আমার মোবাইল ফালাইছে। ওই মোবাইল আনতে গেছে, ওইটা বানাচ্ছে গুলি পিস্তলের জায়গা না? বাসা থেকে কারো কাছ থেকে পাইছেন? কারো বডি রিকভারি পাইছেন আপনারা? আপনি এদেরকে ধরেন, অনেক কিছু জানতে পারবেন। হাদির সাথে লাস্ট আমার একবার কথা হয়েছিল যে একটা বিষয় নিয়ে, যে ও মানে যখন যে সাদিক কারণে মেবি জামাত থেকে ও খুব আপসেট ছিল, যেহেতু ও জামাতের প্রোডাক্ট। আমাকে বারবার বলতেছিল যে ভাই আমার খুব মনে হয় কষ্ট হয়ে যাবে। আমি ওরা বলছিলাম ফাইজলাম করে যে মির্জা আব্বাস ভাই তো খুবই ভালো মানুষ, ওনার কাছে যান, উনি আসলেই ভালো মানুষ। ভাই তো ভালো মানুষ, হাদি নিজেও বলছে যে মির্জা আব্বাস ভাইয়ের কাছে যান, উনি ভালো মানুষ। ওনার কাছ থেকে আপনি যা 2-4 কোটি টাকা নিয়ে আপনি নির্বাচনটা বাদ দিয়ে দেন। এটা আমি একবার ফাইজলাম করতে করতেই বলছি। তো বলছে ভালো তো ভাই, যদি টাকা দেয় তাহলে তার নির্বাচন করা লাগবে না। তো হাদির মুখে শোনা মির্জা আব্বাস ভাই ভালো লোক মানুষ, মির্জা আব্বাসের মতো লোক এই কাজ করতে পারে না। যারা করতে পারে তাদেরকে জিজ্ঞাসা করেন। ফাইজলামের একটা সীমা থাকা উচিত। জামাত শিবিরকে ধরেন,